একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোনো রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরো 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ, এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরো 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এই 1 লক্ষ, হ্যাঁ 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে, পরিকল্পিত হয় মিডিয়াকে দিয়ে। যেভাবে মমতা ব্যানার্জি পোস্ট করলেন যে আমি 4:30টার সময় আসছি লাইভে, আমি ভাবলাম যে হয়তো বিরাট কিছু বিস্ফোরক কোনো তথ্য দেবেন এবং আমরা সবাই অবাক হয়ে যাব যে মমতা ব্যানার্জির সামনে এসে কি বলবেন। আমি তো ভাবলাম হয়তো এটাই বলে ফেলবেন যে আমার ভাইপোর ডায়মন্ড হারবার মডেল আর থাকলো না, ফলতা পুরোপুরি চলে গেল বিজেপির হাতে, হায় হায় এবার আমি কি করব। মানে আমি কিছুটা এক্সপেকটেশন রাখছিলাম, আমি হয়তো এটা বলবেন, আর না হয় এমন কিছু বিস্ফোরক আনবেন, এমন কোনো তথ্য দেবেন যেটা আমাদের মাথা ঘুরে যাবে। তিনি তথ্য দিলেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এই কারণে অবাক হলাম, বললেন যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও নাকি লজিস্টিক ডিসক্রিপেন্সি হয়নি। আমি বলছি দিদি আপনি ভালো করে খোঁজ নিন, আমাদের পশ্চিমবঙ্গতেও লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কিছু হয়নি। যতদূর শুনেছিলাম এসআইআর মনে হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছিল। ভুল জেনে সেটাকে রিপিট করার পরিণতি আজকে তৃণমূল কংগ্রেস ভুগছে। এই লজিস্টিক বহুকাল ধরে চলছে, যদি একবার নিজের কথায় কান দিয়ে শুনে যদি এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করতেন তাহলে দলটা হয়তো আজকে অন্য জায়গায় থাকতো, তাই না? আজকে ফলতাতে 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, এবং এত খুশি প্রত্যেকটা মানুষ আনন্দ উপভোগ করছে। আর দিদি বলছেন মানুষের মধ্যে নাকি সেই আনন্দ দেখতে পাচ্ছেন না আপনি, তাহলে দেখার চেষ্টাই করছেন না, কোনো কিছু সমস্যা হচ্ছে। মানুষ তো চরম খুশি। আপনি যে লাইভ করছেন এখানে কমেন্ট দেখেছেন, আমার দেখে মাথা খারাপ হয়ে গেছিলো, একটা পজিটিভ কমেন্ট আছে। তো মানুষের মনের কোন কোনায় আপনি রয়েছেন আমি তো এখনও খুঁজে পেলাম না। তো এই ছিল ব্যাপার। আর বললেন ইভিএম হ্যাক হয়েছে, সংস্থা অর্গানাইজেশন সবাই মিলে নাকি হ্যাক করেছে, প্রহরচনা করেছে, বা মারাত্মক অ্যালিগেশনস। বলছেন বিজেপির লোকজন নাকি সিআরপিএফের ড্রেস পরে ঢুকে গেছিলো। তো এগুলো লাইভ করে কে বলে? এভিডেন্স তৈরি করুন, লিখিতভাবে এফআইআর করুন, যান সুপ্রিম কোর্টে। আরে হাইকোর্ট তো যান, আগে তো কথায় কথায় হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টই করতেন, তাহলে কোর্টে গিয়ে বলুন। এই সেম ব্যাপারটা রাহুল গান্ধী বলতো ইভিএম হ্যাক হয়ে গেছে, ইভিএম হ্যাক হয়ে গেছে। তো একদিন বিরক্ত হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ইভিএম সামনে রেখে বললেন যে করে দেখাও হ্যাক, কী করে হ্যাক হয় আমাকে করে দেখাও। তো সিচুয়েশান এইটা যে যেটা বাস্তব সেটাকে বলা যায়, অবাস্তব কথা আপনি চিৎকার করে বলতেনই পারেন। মানে এই যেমন কুণাল ঘোষ বলছিলেন যে আমি এই সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে এইখানে বীজ দেবেন ওইখানে গাছ হয়ে বেরোবো, তো এগুলো হলো অবাস্তব কথা। তো সেই যদি কোনো মানুষ চায় অবাস্তব কথা বলতে বলতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার লাইভে আসবেন, এসে এই কথা বলবেন আমি তো ভাবতে পারিনি। অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল ডাহা ফেল করেছে। দিদি আপনি একটু বেশি কনসার্ন হন, কারণ এবার কয়লা, বালি, গরু চুরি ছাড়া মাটি চুরির অভিযোগ আপনাদের ওপর রয়েছে। শোনা যাচ্ছে টাকা মাটি নাকি 400 কোটি টাকা। ভাবতে পারছেন আপনারা যে একটা 10 বিঘার জমিকে কিভাবে 300 বিঘা করে দিতে হয়, মানে খুঁড়ে খুঁড়ে মাটি তুলে তুলে। তা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শেখা উচিত। শুধু তাই নয়, বন্যার ত্রাণের যে সমস্ত জিনিসপত্র মানুষের উপকারে আসে সেইগুলোকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস নিজের সম্পত্তি ভেবে চুপ করে রেখে যায় যে না ভাই দেব না। তো মানুষের কোন দিকের কোন পাশে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন পাশে আপনারা ছিলেন আমি তো এখনো বুঝে উঠতে পারছি না। প্রথমে মাটি কাটা থেকে আমি না হয় শুরু করি, কারণ মাটি বিক্রি করে 400 কোটি টাকা করে নিয়েছে এরা। মানে ভাবা যায় অভিযোগ কাদের বিরুদ্ধে জানেন? অভিষেক ব্যানার্জি ছাড়া তো দুর্নীতি চমকাবেই না।
অভিষেক ব্যানার্জি সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডল, ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সিটে যিনি অভিষেক ব্যানার্জির কন্টেস্টে 2024-এর লোকসভায় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, অভিজিৎ দাস ববি, যিনি ভিডিওর বিষয়ে এই রিসেন্ট একটি বিস্ফোরক চ্যাট ভাইরাল করেছেন, উনি তথ্য প্রমাণ সামনে রেখে জানিয়ে দিয়েছেন যে কিভাবে এরা 400 কোটি টাকার দুর্নীতি করেছে। দুর্নীতি তো এমন ভয়ঙ্কর দুর্নীতি যে মানে প্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, মাটি দিন রাত শুধু ওই ট্রাক্টরে করে তোলো আর বিক্রি করো, মাটি পর্যন্ত ছাড়েনি। আমি আপনাদেরকে জানাই, সারদা গার্ডেন কাহিনী, এই হচ্ছে সেই সারদা গার্ডেন কাহিনী। 1993-তে অন্যতম ডিরেক্টর ছিলেন সুদীপ্ত সেন এবং সেখানকার জায়গার মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী, এবং ওনাকে ঠিক 6 বছর পর সেই ওই গার্ডেনেই, সারদা গার্ডেনের মধ্যেই, সেই সংস্থার মধ্যেই নাকি খুন করা হয়। খুন হওয়ার পর এই যে গার্ডেন, মানে বলা হচ্ছে না, এই যে সারদা গার্ডেন, এই পুরো প্রজেক্টটা নিয়ে নেয় নিজের নিয়ন্ত্রণে সুদীপ্ত সেন, এবং এটা পুরো নিজের হাতে নেওয়ার পর সেই 10 বিঘা সারদা গার্ডেন যে কবে 300 বিঘা হয়ে গেল এটা বোঝাই গেল না। শুধু তাই নয়, দুর্নীতি সামনে আসতে যখন ইডি ওই পুরো প্লটটাকে মানে বাজেয়াপ্ত করে নেয়, তখন সেই জায়গার নামটাকে চেঞ্জ করা হয়। মানে এগুলো সব, এরা যে এত খাতায় কলমে কাগজে পত্রে চুরি করতো, মানে এক একটা ফাইল খুললে আপনারা জেল কম পড়ে যাবে, জানেন তো, মানে আপনারা রাখতে পারবেন না, এরা এমন লেভেলে দুর্নীতি করেছে। তো নামটিকে চেঞ্জ করে করা হয় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স, আর নাম পরিবর্তন করতে বাবার সম্পত্তি হয়ে যায়, এবং আবার সেই দিনে রাতে ট্রাক্টর চুরি করো, মানে মাটি তোলো, ওই মাটি তুলতে তুলতে পুরো বলতে পারেন যে 12টা পুকুর ওরা খনন করে বসে রয়েছে, 12টা পুকুর তৈরি করে ফেলেছে শুধু মাটি তুলে তুলে। তো এই মাটি বিক্রি করে পর্যন্ত অভিষেক ব্যানার্জি খেয়েছে। আর এই দিলীপ মণ্ডল যে বড় বড় বাতেল্লা মারছিল বিজেপি সরকার গড়ার পরেও, এই যে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতার বাড়িতে দেখতে পান না স্টেডিয়াম, এই যে দেখতে পান না সুইমিং পুল, এই হচ্ছে সেই টাকা। ভয়ঙ্কর দুর্নীতি, এরা মাটি পর্যন্ত বিক্রি করেছে কোটি কোটি টাকা দিয়ে। এবং শুধু তাই নয়, আমার তো হাসি লাগলো এবং দীপক অধিকারীর সামনে গিয়ে আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানুষ আর বোকা হলো না। কারণ আপনার সেই ঘাটাল মাস্টার প্ল্যান করে করে তো তৃণমূল কংগ্রেস আপনাকে বোকা বানিয়েছে। কারণ একবার দুবার নয়, একাধিকবার এই ঘাটাল এরিয়া থেকে ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়েছে ত্রাণের জিনিসপত্র। কেমন আমি জানাই আপনাদেরকে, কাউন্সিলর রয়েছেন এই ঘাটাল পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নাম হচ্ছে মৃদুলা দত্ত। ওনার বাড়ি থেকে ত্রিপল পাওয়া গেছে, ভাবতে পারছেন? বাড়ি থেকে পাওয়া গেছে বিশেষ ত্রাণ কিট, যেটা কি 2021 এবং 2025-এর বন্যা কোন কোন কালের এরা মজুত করে রেখে দিয়েছে। মনে হচ্ছে কোথায় থেকে কি ব্ল্যাক করবে না কি করবে এই কাউন্সিলরই জানে, আর এখানকার লোকজনই, মানে তৃণমূলের নেতারাই জানে। ত্রিপল কাউকে দিত না, এরা নিজের বাড়িতে মজুত রাখতো, মানে ওটাও ঘোটালা। পরবর্তীকালে সে ত্রিপল বিক্রি করে চালাবে, এরকম একটা পরিস্থিতি। এই রিসেন্ট আমি খবর পড়ছিলাম, শুনলাম নাকি অ্যাম্বুলেন্সে করে তৃণমূল কংগ্রেস ছাগল পর্যন্ত তুলে নিয়েছে। তো এদের পরিস্থিতি এমন জায়গায়, যখনই ধরা পড়েছে, যখনই স্থানীয় জানতে পেরেছেন যে কাউন্সিলরের বাড়িতে ত্রিপল রাখা, দেখে সবার মাথা খারাপ যে এখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা ত্রিপল চুরি করছে। এই কিছুদিন আগের ঘটনা, দক্ষিণ 24 পরগনার সাগর এলাকাতে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী পাওয়া গেছে। কি করতেন এগুলো নিয়ে? ধুয়ে জল খাবেন? মানে মানুষের পাশে আছি বলে মানুষের জিনিসে গিলে খেয়ে নিচ্ছেন, লজ্জাটুকু লাগছে না? তো আজ মানুষ দেখছে এদের লোক সংখ্যা এত বেড়েছিল, এদের ক্যাডার এত বেড়েছিল, যেটা 500 টাকার জন্য ছ্যাঁচড়ামি করতো, মানে এমন পরিস্থিতি। তো যার রেজাল্টে আজকে দেখতে পাচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তো শুধু স্বপ্নই দেখিয়ে গেছে, ত্রিপল চুরি করেছে তৃণমূল কাউন্সিলররা। তো এদের পরিস্থিতি বেসিক্যালি এই। আর তারই মধ্যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বড় সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিদের জন্য যে এইবার তাদের জন্য জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। কথাটি এটা নয় যে এইবার শুরু হবে, নির্দেশিকা কিন্তু অনেক আগেই দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র দপ্তর থেকে 25 পাতার নির্দেশিকা এসেছিল যে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিতে যে আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, মানুষের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হচ্ছে, রাতারাতি এক একটা কলোনি তৈরি হয়ে যাচ্ছে, অবৈধ বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বেড়ে যাচ্ছে, অবৈধ কারবার বেড়ে যাচ্ছে। তো তার জন্য তো রাজ্য সরকারকে স্টেপ নিতে হবে, কেন্দ্র সরকার তো রয়েছেই, সাথ তো রাজ্য সরকারকে দিতে হবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন মমতা ব্যানার্জি ছিলেন তখন এই সমস্ত বিষয়ে কর্ণপাতই করেননি, ওনার প্রয়োজনই হয়নি বোঝার।
কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডিটেক্টও হবে, ডিলিটও হবে, ডিপোর্টও হবে। সরাসরি যখনই কোনো অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গাকে দেখা যাবে তাদেরকে তোলো এবং বিএসএফ এর হাতে দিয়ে দাও। তারপর তাদেরকে বাংলাদেশে কিভাবে চালান করতে হয় সেটা বিএসএফ বুঝে নেবেন। এবং আপাততর জন্য যাদেরকে আইডেন্টিফাই করা যাবে তো তাদেরকে তো রাখার জায়গা দিতে হবে। তো সেই কারণে জেলায় জেলায় জেলা শাসকদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে ইমিডিয়েট বেসিসে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে জেলায় জেলায়, যেখানে এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে রাখা হবে। তারপরে ওই একটাই ব্যাপার হবে, সেটা হচ্ছে ডিটেক্ট যখন হয়ে গেছে, কারণ সিএ এর আওতায় যারা আসছে তারা নয়, সিএ এর বাইরে, তো যখন ডিটেক্ট হবে তো ডিলিটও হবে। ডিলিট তো এমনি এসআইআর এর মাধ্যমে একাধিক হয়েছে, তো ডিটেক্টের পর এবার ডিপোর্টই হবে। এতটাই কড়া সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ বলতে পারেন যে দুর্নীতি যেমন ধরা পড়ছে, তার পাশাপাশি ডেমোগ্রাফি যেটা চেঞ্জ হয়েছে সেটাকেও সঠিক করার জন্য একের পর এক কড়া কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর দিদি লাইভে এসে এখন বক্তব্য রাখছেন যে ভোট চুরি করে নিল, আমাদের তো ভোট, আমাদের তো সেন্টারে ঢুকে গেছিল বিজেপি, না সিআরপিএফ এর ড্রেস পরে। তো এতদিন চুপ ছিলেন কেন? জানতেন, ফটো দিন, রিভিল করুন। আপনারা তো মানে মিনিটে মিনিটে ভিডিও ভাইরাল করেন, এই ভিডিও প্রকাশিত হয়, এই ফটো প্রকাশিত হয়, তো এটাই তো টাইম মানুষকে দেখানোর যে কতগুলো বিজেপির লোক সিআরপিএফ সেজে কাউন্টিং সেন্টারে ঢুকেছিল, তাই না? আপনাদের হাতে তো ভিডিও চলে আসে, খুফিয়া খুফিয়া সব ভিডিওগুলো। তো বাকি কবে ভিডিও আসে বা কী হয় সেদিকে নজর থাকবে। আমার ভিডিও যদি মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছায় তো বলবো আপনি কোর্টে যান এবং কোর্টে অতি অবশ্যই জানান, কোর্ট শুনবে, কারণ বিরোধীদের কথা কোর্ট বেশি শোনে। তো এটাই টাইম কোর্টে যাওয়ার। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।